আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যাই মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শুধু শর্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মার খেয়েছি তার কোনো হিসেব নেই। আমাকে বারবার বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছি ছি মিথিলা, এসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আশিফ, প্লিজ কাউকে কিছু বলো না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। দুলাভাই, উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নেই, মারা গেছে 3 বছর হয়। আব্বুই 2 পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে এই রকমের 2টা দোতলা বাড়ি করেছেন। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখেনি। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথেই সবসময় চলাফেরা করে। কিন্তু আজ সেই মিথিলার এই কি হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না? আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, তবে এই তোর পর্দার আড়ালে আসল চেহারা। আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দাসীন নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতিস। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াতো। আশিফ, কাউকে বলিস না প্লিজ, মিথিলা কান্না করতে করতে বলল। মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতিস, আব্বুর কাছে মার খাওয়াতিস। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো? আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দেব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি। তাকে সম্মান কি নষ্ট করি কিভাবে তার? দুলাভাই, আপনি এখনো এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করিনি, কাজটা কিন্তু বেশি ভালো করিসনি বলে যখন রুম থেকে বের হতে যাব, দরজাটা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিয়েছে, আশিফ, আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ের মতো ভাবি। আশিফ, না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভেতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আশিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো। প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা, কি হচ্ছে এসব? কেউ বাঁচাও আমাকে প্লিজ। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছে। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। বাহির থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দুলাভাই খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু, আম্মু, ভাইয়া সবাই চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পেছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছাড়া দেখে আন্দাজ করে মিথিলার সাথে খারাপ কিছু হয়েছিল। মিথিলা ন্যাকা কান্না করছে। মিথিলাকে ভাবি আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস কয়েকটা চড় বসিয়ে দেয়। ভাইয়া এসেও অনেক কটা চড় মেরেছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগ নেই, সবকিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, আশিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে এসেছিল,
তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আশিফ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। ভাবি, আমি শুয়েছিলাম, আশিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতে আশিফ আমাকে বলে আমি নাকি অনেক মার খাইয়েছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নেবে। তারপর আশিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আশিফ আমার কি যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কাঁদছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নেই। আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন। তুই আমার ছেলে, ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না কি করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যায় বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। আব্বু, আমি কিছুই করিনি। মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, তুই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটাই ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতেও পারলে অনেক সুখের হতো। আব্বু, আমি কিছুই করিনি। মিথিলা কথা আটকিয়ে দিয়ে, তুই আমাকে আব্বু বলবি না। জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আব্বু কেঁদে কেঁদে বলে। আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয়নি। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈশাচিক হাসি, আর মিথিলা এখনো ন্যাকা কান্না করছে। সুমি আপুও চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া। সেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনো মুখে খাবার তুলে খাইয়ে দেয়। সেই আপুটা সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোন মুখেই বা থাকবো এখানে, যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার একটা বড় আপু। এটা তুমি কি করলে আশিফ? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। ভাবি, আমাকে মাফ করে দিও। আমি পারিনি সবার সামনে সত্যিটা বলতে। কি সত্য পারোনি বলতে? ভাবি কথা দেন, কথাগুলো আপনি কাউকে বলবেন না। ভাবির কাছে কথা নিয়ে, বলো, বলবো না কাউকে। ভাবি, আমি মিথিলার সাথে এমন কিছুই করিনি। তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি, আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দেব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাইরে থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভেতর থেকে লক করে দেয় মিথিলা। বাইরে থেকে দুলাভাই দরজা ধাকাচ্ছে আর চিল্লানি সুরে, তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলে। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি, ভাবির চোখেও পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো আশিফ? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? ভাবি, তুমি কাউকে বলো না প্লিজ। মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। জানি না আশিফ, কে মিথ্যা কে সত্য বলছে। মিথিলার আর সুমির জামাইয়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখিনি। ভাবি, তুমি আমাকে বিশ্বাস করছো না তাহলে? এটা দেখো, আমি সুযোগে সবকিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারিনি। আশিফ, এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি মোবাইল নিয়ে যেতে চায়। ভাবি প্লিজ, কথা দিয়েছো কাউকে বলবে না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলেছে, এই ধর্ষকের সাথে কিসের এত কথা? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে, টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কোথায় গিয়ে উঠবো, ঢাকা গিয়ে কি করব, খুব চিন্তা হচ্ছিল। কারণ ঢাকা আমি ভালো করে চিনি না, কারণ কোনো আত্মীয় স্বজন নেই যে সেখানে গিয়ে উঠব।
ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম। 5,000 টাকা আছে এখানে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকা না দিত তাহলে 2-3 দিন বেঁচে থাকার কষ্ট হয়ে যেত। এমনি কোনো কাজও জানি না, সবেমাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকার অভাব নেই, যার জন্য লেখাপড়াটাই করেছি মন দিয়ে। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসত। আমার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মিথিলাকে ভালোবাসতাম আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলো করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই। কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সুমি আপুর বিয়ের দিনই প্রপোজ করি মিথিলাকে। কিন্তু মিথিলার সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয়। আব্বু আমাকে সেদিন অনেক মারে। তখন 9ম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মার খেয়ে সেদিন প্রথম আমি খেয়েছিলাম। আব্বুর বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি। আমার মার দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আব্বু। আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। মিথিলাই গেল। আব্বা আমাকে মারের কারণটা শুধু ভাবিই জানতো, আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল, দুষ্টুমির জন্য কেউ এরকম করে মারে? আর বিয়ের দিন ফাজলামি করবে না তো কবে করবে? আপুকে আনার জন্য গিয়েছিলাম। আপু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল, কিন্তু কিছু বলিনি। তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে। আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়েই পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে ওঠে। খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি। মিথিলা বলতো, আমি তোকে শুধু ভাইয়ের মতো দেখি। দুলাভাইকেও দিয়েও বলিয়েছিলাম অনেকবার, কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবিনি, কারণ মিথিলা দুলাভাই এমন না। পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে উঠে। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ। কি লিখেছে? আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেলি, কেমন অভিনয়টা করলাম। মিথিলার লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে চাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করেছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবেই কাউকে কিছু বলিনি। তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে, আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয়। মিথিলা, ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নেই। শুধু বলবো, আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবতো তোকে সেই রকমই ভাবে চল। তুই আমাকে বলবি আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব। তারপর আমি রিপ্লাই দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নেই এই সিমটা নষ্ট করে ফেলেছে। কিন্তু আমার মনে খুব ভয় জন্মাচ্ছিল, আপুর সংসারটা কি মিথিলা ধ্বংস করে দেবে? তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিওটা পাঠিয়ে ছোট করে লিখে দিলাম, আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম। এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখেন। কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদে ভালোভাবেই বেঁচে থাকতে পারবো, কিন্তু মিথিলার আব্বু নেই। আমার আব্বু নিজের মেয়ের মতো আদর করে, সেই আদরটা থাকতো না। আর মিথিলার সম্মানটা কোথায় থাকতো? আর আপনার আপুর চোখে সারা জীবন ধর্ষক হয়ে বেঁচে থাকতেন। হতে পারত আপনাদের সংসারটা ভেঙে গেছে, আর আমাদের বাড়িতে যেই সম্মানে আছে সেই সম্মানটা ঘৃণায় পরিণত হয়েছে। তাই আপনাদের একটা সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন। সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন, আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম। বাস একটা স্টেশনে এসে থামলো। বাস থেকে নেমে পেটে খুব ক্ষুধা লাগছিল, তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিই। রাস্তার পাশ ধরে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে বাজছিল। তুই আমার ছেলে না, তোকে কোন পাপে পেটে ধরেছি? মাগো, তুমিও তোমার ছেলেকে চিনলে না? চোখ থেকে অনবরত পানি ঝরছিল। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎই রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম। যে কোনো মুহূর্তে গাড়িতে চাপা পড়তে পারে। আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত হয়ে রাস্তায় নেমে গিয়ে আব্বাটাকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই।
কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাচ্চাটির মা এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল, আর একদিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, অন্যদিক দিয়ে নিজের বেখেয়ালের জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কি যেন একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি পায়ে ভ্যান্টিস। বাচ্চাটি ও বাচ্চাটির মা আরেকটা আমাদেরই সমবয়সী মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বললেন, পাটা খুব ভালোভাবেই ভেঙেছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন, আর রোগীকে 1 মাস রেস্ট নিতে হবে। খেলাধুলো কোনো কাজ করতে পারবে না। 15 দিন পর আবার এসে দেখিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো? বাচ্চাটির মা বলল। না না আন্টি, নিজেকে দোষারোপ করবেন না, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও, আমি তোমার মা বাবাকে আসতে বলি। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তোমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে? মোবাইলটা আমার হাতে দে। এটা তো একেবারে গেছে। মোবাইলটা হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করে, আন্টি হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না, আমার কাছে এই কয়েকটা টাকা আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, এটা রাখেন প্লিজ। কি করছো কি তুমি এইসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা, আর তুমি আমাকে চিকিৎসা খরচা দিচ্ছ? আন্টি টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে, তোমার পরিবারের কেউ নেই? তাদের তো খবর দিতে হবে। আছে, আব্বু আম্মু, ভাই ভাবি, চাচি, চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। বলতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। তাহলে আপনি যাবেন কোথায়? জানি না। আজ সকালেই বাসা থেকে বের করে দিয়েছে আমাকে, একটা মিথ্যা পাপের অপরাধে। আমি কান্না করছিলাম। আচ্ছা, তাহলে তুমি আমাদের বাসায় আসো, তোমার এখন রেস্টের দরকার। না না আন্টি, এটা কি করে হয়? উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠবো? আপনাদের বাড়তি ঝামেলা হবে। আমি চোখ মুছে বললাম, চুপ করেন, এত ভালো মানুষ সাজার দরকার নেই। আমার ভাইকে বাঁচিয়েছেন, এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের, চলুন। চলো ওঠো। আন্টি আমার এক হাত ধরে তুললেন। আন্টি আমার ব্যাগটা কই? আমার কাপড়ের ব্যাগ? আমরা তো তোমার ব্যাগ দেখিনি, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি এক হাতে আর মেয়েটি আমার আরেক হাত ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি পা ফেলতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথম পা ফেলেই চিৎকার দিয়ে উঠলাম। আস্তে আস্তে পা ফেলো। আন্টি, জি আন্টি। হাসপাতালের গেটে এসে দেখে একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো অবাক প্রায়। এই বাড়িটা কি আন্টির? এরকম বড় লোকগণ তো এরকম সমস্যায় যত টাকা লাগে শেষ করে দেয়, আর ওরা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে আসলো। শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছে বলেই সেটা সম্ভব। আন্টি এই বাড়ি কি আপনাদের? হাঁ করে তাকিয়ে বললাম, এটাই আমাদের বাড়ি, চলো ভেতরে। আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আচ্ছা বাবা, তুমি এখানে রেস্ট নাও, আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয়। জি আন্টি। আন্টি ও তার মেয়ে রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর, ওরা মানুষ যেমন ভালো, মনের রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে ভাবছি, আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো আমি কোথায় থাকতাম। পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে ছেলেটা এমন ভুলে শাস্তিটা পেয়ে গেল? আমি তো আম্মুর চোখে মনি ছিলাম, নাকি তার জন্য আম্মু সেই কষ্ট সহ্য করতে পারেনি? আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকবে, নাকি আমাকে ছুতে আসবে? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে। কিভাবে দেখব? মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দিও, বলতে পারিনি তোমায় সত্যটা। আমার মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলের সাথে হয়তো ভিডিওটা হারিয়ে ফেলেছি। খুব জানতে ইচ্ছে করছে, আব্বু কি আমার কথা ভাবছে, নাকি আমাকে তার মনে কবর দিয়ে ফেলেছে? আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছি। আর মিথিলা তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাই কি এই ভুলটা আবার করবে? আমি তো ভিডিওটা দেখিয়েছি, হয়তো ভিডিও দেখিয়ে থমকে গেছে, এতক্ষণে মিথিলাকে জানিয়ে দিয়েছে। ভাবি হয়তো এখনো নীরবে কাঁদছে, বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটার কি কিছু হয়ে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই। হঠাৎই ঘুমের মধ্যে কে যেন এসে ডাকছিল, এই যে উঠুন। মেইলি কণ্ঠ। কে? আমি রিমি।
চোখ মেলে দেখি আন্টির মেয়েটা। ওহ, আপনি? আপনার নাম রিমি? ইয়াজাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম আসিফুল ইসলাম। সুন্দর নাম। আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিন। আপনার নামটাও সুন্দর। ঠিক আছে, খেয়ে নিন, আমি আপনার মেডিসিনগুলো নিয়ে আসছি। আচ্ছা। আমি বিছানা থেকে নামতে যাব। এই কি করছেন? আপনাকে 1 সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করেছে। কি লাগবে আমাকে বলুন। ওয়াশরুমে যাব। ধরুন, আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। ধরে ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি অবাক হচ্ছি। শহরের মেয়ে, আর এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসে নেই। বিছানায় বসে, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। চোখের কোণে আটকে গেল পানি। ঋণের কথা বলে লজ্জা দেবেন না প্লিজ। আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন। আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করছি। আন্টি তার ছেলেকে নিয়ে আসছে। আসলে আন্টি এই শহরে আমার কেউ ছিল না। বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল, তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। খেদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। আন্টি আমার চোখের পানি মুছিয়ে দিয়ে খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দেখিয়ে বলল, মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? বলেন। আপনাদের বাসায় আর কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চাচ্ছিলাম। আম্মু, আব্বু, আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজে হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। ও আচ্ছা, আপনার আব্বুকে তো দেখলাম না। আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে 10 থেকে 12 দিন লাগবে। আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন, রাগ করবে না? না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙে গেছে, আব্বু বলেছে আপনাকে বাঁচাতে যা করতে হয় তাই করার জন্য। রিমির কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন। আচ্ছা, আপনি ঘুমান, পরে কথা হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত তখন প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকাল হয়ে যাওয়ার ঘটনাগুলো মনে পড়ছে। মিথিলা কি করে পারলো এমনটা করতে? মিথিলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না। কখন ঘুমিয়ে যাই জানি না। সকালে ঘুম থেকে উঠে রিমির ডাকে, এই যে উঠেন, 10টা বাজে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। ও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পায়ে ব্যথা কমেছে? মনে হয় কমেছে। আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নিই। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজে যাবার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই, কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। প্রথম পর্বের ঘটনাটা সব বললাম। রিমি আমার মিথ্যা অপবাদ শুনে চোখের পানি ফেলছে। আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেননি? শুধু আপনার আপুর সংসার আর যে আপনাকে ধর্ষক বানালো তার সম্মানের জন্য নিজের সম্মানটা হারিয়ে আসলেন? রিমি কান্না করছে আর বলছে, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভেতর নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম। হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক, আমি এটাই চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই তো আবার আপনাকে জিজ্ঞেস করেছে। ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিও দেখিয়ে প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলেছে, কিন্তু বলার হলে তো আমিই বলতাম। তাই আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো। হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। নিন। মোবাইলটা দিল। আমি ভাবির নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করেছে ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দিই। কি হলো, রিসিভ করেনি? করেছে,
কিন্তু ভাইয়া। আচ্ছা তাহলে আমাকে দাও। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল। আবারও ভাইয়া ধরেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। রিমি বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রিমি। আশা কই? আমি আশার ফ্রেন্ড। ভাবির নামটা রিমিকে বলেছিলাম। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিল। কেমন আছো ভাবি? মুহূর্তেই চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আশিফ, তুমি কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন? কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে, সাথে আমার মোবাইলটা ভেঙে যায়, তাই কথা বলতে পারিনি। কি বলো এসব? কিভাবে? এখন তুমি কই? ভাবি, আমি এমন একজন আশ্রয়কারিণীর বাড়ি আছি যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ভালো ওরা। ওনার মেয়ের ফোন দিয়ে কথা বলছি। আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছে করছে। আগের মতোই হাসি খুশিতে আছে নাকি আমার আশার সাথে সব চলে গেছে? ভালো না, আম্মু আব্বুর মন খারাপ, কাল রাতে কেউ খাবার খায়নি। তবে মিথিলা আর সুমির জামাই কেমন হাসি খুশি। তাদের মতিগতি সুবিধার মনে হচ্ছে না। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখিয়েছি যেন না মেশে, তবুও ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দিই। কিন্তু এখন চাইলেও সম্ভব না, ভিডিওটা হারিয়ে গেছে। ভয়ের কোনো চিহ্ন দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম তোমাকে এমন শাস্তি না দিলেও পারত। সে বলে আমার এর দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? কেঁদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এসব নিয়ে বাসায় কাউকে কিছু বলো না, তবে ওদের আটকানো দরকার। কিভাবে? তুমি দুলাভাইকে বলবে। আশিফ যাওয়ার সময় ভিডিওটা আমাকে দিয়ে গেছে, বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। আমি ভাবিকে বলতে বললাম। আচ্ছা, আশাকেও বলবো। খুব গোপনে দেখো ওরা ভালো হয় কিনা। আশিফ, তুমি ওদের জন্য কেন এমন করছো? যারা তোমাকে মিথ্যে অপবাদে বাসা থেকে বের করে দিল, এখন প্রমাণটাও হারিয়ে ফেলেছ। তুমি কি আর ফিরবে না? ফিরবো ভাবি, তবে যেদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে ফোন দিব। ফোনটা রেখে দিল। আশিফ, আপনি কি মানুষ? রিমির চোখে কোনো পানি কেন? চোখ মুছে। যে আপনাকে বাসা ছাড়া করলো, মিথ্যে অপবাদ দিল, তাদের জন্য এত ভাবছেন? মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারোর জন্য অতটা ত্যাগ স্বীকার করে না। তাহলে আপনারা কেন করছেন? আপনারা তো চাইলে আমাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্য বাসাতে নিয়ে আসলেন, ত্যাগ স্বীকার করেছেন। আপনি আমাদের উপকার করেছেন, ধরে নিতে পারেন তাই আমরা আপনার উপকার করছি। কিন্তু মিথিলা আর দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল। রিমির কথার যুক্তি আছে। মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম। তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলো সংশোধন কারণ হতে চাচ্ছি। সে যেন বুঝতে পারে কাকে সে অপমান করত, আর তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে গেল। আপনি এখনো মিথিলাকে ভালোবাসেন? জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। বুঝেছি, হয়তো এখনো ভালোবাসেন। রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করেছি সবকিছু ভুল করেছি। রিমি চলে যায়। আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নিই সময় কাটানোর জন্য। গল্প পড়তে আমার অনেক ভালো লাগে, ঠিক আপনাদের মতোই। আমি বসে টিভি দেখছি, এমন সময় রিমি কি যেন নিয়ে আমার রুম থেকে আসলো, হাতে কতগুলো শপিং। এগুলো আপনি দেখেন তো পছন্দ হয়েছে কিনা। আর এটা আপনার নতুন মোবাইল। এগুলোর কি দরকার? শুধু শুধু টাকা খরচ করলেন, তাই নাকি? এক কাপড়ে থাকতে পারবেন আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন কি করে শুনি? এই ধরুন 5,000 টাকা আছে, বাকিটা ভাবিকে বলে দিয়ে দেব। বিষয়টা নিজের কাছেই খারাপ লাগছিল। কি বললেন? আরেকবার বলুন। আপনার ওই পাটা ভেঙেই দেব। ভালোবাসার দামটা কি টাকায় দেওয়া যায়? না, আসলে আমার লজ্জা লাগছে। আপনাদের বাসায় আছি, আপনারাই আবার আমার এত কিছু করছেন। লজ্জা থাকা ভালো। পছন্দ হয়েছে? আপনার পছন্দ অনেক ভালো, আর ধন্যবাদ। এগুলো ভীষণ প্রয়োজন ছিল আমার। ওই সময় তো বললেন এগুলোর কি দরকার। রিমি মুখ ভেঙচি দিয়ে বলে। মোবাইলটাও দেখছি খুব দামি, রেডমি 7, সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম, আর বাসায় তো ওয়াইফাই আছেই। সময়টা না হয় কেটেই যাবে, কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে? দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমি এনে দেওয়া লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে। বলতে ভুলে গেছি রিমিদের অ্যাডজাস্ট করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপরও রিমি জানতে পারলে বকতে পারে।
বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। তাছাড়া সাপোর্টের জন্য দুটো, সরি মনে আছে এর নাম, ভর দিয়ে চলার জন্য রিমি এনেছিল কিছুক্ষণ আগে। এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই। গোসল করে বের হয়ে দেখি রুমে বসে আছে। আমাকে দেখে রাগ দেখিয়ে বলছে, আপনি একা একা হাঁটছেন কেন? যদি পায়ে ব্যথা লাগতো? আপনি তো দায়িত্ব বুঝে নেন, এনে দিয়েছেন। আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না, চলতে পারবো। এগিয়ে যাওয়ার আগে রিমি উঠে এসে আমার হাত ধরলো। বেশি বুঝেছেন না, আসুন। মনে হচ্ছে কত বছরের পরিচয় তার সাথে। আসলে ভালো মানুষগুলো এমনই হয়, ওরা ধনী বড় লোক ছোট লোক কিছুই বোঝে না। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। কারো কারো চোখে এগুলো খারাপ দেখায়, আসলে এগুলোই মানব প্রেম। একটা কথা বলবো? জি বলেন। রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে, এমনিতেই মন খারাপ আব্বু আম্মুর জন্য। আজ বিকেলে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন? আপনাকে তো এতটা হাঁটা মানা করেছে। বারান্দায় বসে গল্প করব, মন ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি খাবার নিয়ে এসেছি, প্রস্তুত থাকেন। বুঝি না, এমনও ভালো মিশুক মেয়ে হয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পেই সম্ভব, তাই না? না, এগুলো সম্ভব, আমার সাথে এমনই হচ্ছে। দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি যেই রুমে থাকি এখানে বারান্দাও আছে, আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। কি করছেন? কিচ্ছু না, শুয়ে আছি। বারান্দায় যাবেন না? না, রুমেই থাকি। পাটা যত তাড়াতাড়ি ভালো হয় মুক্তি। ভেবে দেখলাম এমনিই অনেক কষ্ট হচ্ছে এদের, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পাই। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন? কলেজে উঠেছিলাম মন খারাপ করে। আমিও তো। ভালোই হলো, আমরা তাহলে ফ্রেন্ড। ওকে, কি বলেন আপনার সাথে? কেন, আমাকে পছন্দ হচ্ছে না? কি বলেন, আপনার মতো মেয়ে হয় নাকি? তাহলে তুমি করে বলবে। ওকে, আমি আপনিই বলবো। আপনি তুমি বললেন না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। আচ্ছা, তুমিই বলবো। রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনের গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটি মানুষের জীবনেই এরকম একটা গল্প থাকে। কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে না, নিজের ভেতর কবর দিয়ে দেয়। রাত তখন 9টা। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বার থেকে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে। অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনো কাজে আসছে না, নাম্বার বন্ধ দেখাচ্ছে। হয়তো মোবাইলে চার্জ নেই, তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলার অবস্থায় নেই। সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে খুব মনে পড়ছে। আসলে যে যতটা আপন তার থেকে পাওয়া কষ্টটা অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করতে পারা যায় না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধ করতে দেখেনি, কিন্তু যখন আম্মু এইরকম জঘন্য কাজ করতে দেখে হয়তো কলিজা পুড়ে গেছিল। আম্মু পারেনি নিজের চোখে দেখে বলতে আমার ছেলে এমন না, সে এমন করতে পারে না। আমি যখন রাতে পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো। কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বলতাম আম্মু আজ খাবো না, ভালো লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো রাতের খাবার না খেয়ে ঘুমোতে নেই। খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। আব্বুর দেওয়া হাত খরচের পরও আম্মু অনেকগুলো টাকা ধরিয়ে দিত আর বলতো আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আজ মায়ের আদরগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতেই আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি। এর থেকে আর কষ্টের কি হতে পারে আমার জানা নেই। হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে পড়ার কষ্টটা। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আমি কল দিলাম, কিন্তু এখনো নাম্বারটা বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইলে কি হলো? মন খারাপ করে বসে আছি। রিমি এসে, কি আসিফ মন খারাপ কেন? ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে। মন খারাপ করো না, হয়তো মোবাইলে কিছু হয়েছে। কি জানি। আসিফ, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে। আমার সাথে কে দেখা করবে? আমার এক ফ্রেন্ড বললাম না। কিন্তু আমার সাথে কেন? আমি তোমার কথা বলেছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম। তোমার গল্প শুনে দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুম হবে না। শুনে কেমন হাসি পাচ্ছে। কিছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো। মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। মানুষের কষ্ট বোঝার মতো মন আছে। বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবে কেটে গেল 2 দিন। ভাবির ফোন এখনো বন্ধ। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেল? কিন্তু কেন, কি হয়েছে? কিছুই বুঝতে পারছি না। এইভাবে কেটে গেল 10 দিন। এখন আমি মোটামুটি হাঁটতে পারি সাপোর্টগুলো নিয়ে। রিমির সাথে সম্পর্ক বন্ধুদের মতো হয়ে গেছে।
আর তাদের পরিবারের একজন সদস্য মনে হচ্ছে। এই কয়দিন ভাবির নাম্বার বন্ধ পেয়ে যাচ্ছি। আজ রিমির আব্বু বাসায় এসেছে, আমাকে দেখে গিয়েছে, আমার সব রকমের হেল্প করবে বলে গিয়েছে। তিনি বলেছে আমাকে নাকি ওনার অফিসে চাকরি দেবে, এখান থেকে লেখাপড়া পাশাপাশি চাকরি করতে। কথাটা শুনে খুব খুশি হলাম, কিন্তু ভাবির মোবাইলে কি হয়েছে সেই চিন্তা ঘুম আসছে না। রাতে খাবার খাওয়ার পর ভাবির নাম্বারে আবার কল দিলাম, রিং হচ্ছে। আমি উত্তেজিত হই, মোবাইল কি ঠিক হলো? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবি, আমি আসিফ, কেমন আছো? তোমাকে ফোন বন্ধ কেন দেখায়? আসিফ, আমি ভালো নেই। কেন ভাবি, কি হয়েছে আমাকে বলো। বাসায় তোমাকে আমাকে নিয়ে নানা রকমের কথা চলছে। কি কথা? আর মোবাইল বন্ধ ছিল কেন? তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে আমি যে তোমার সাথে কথা বলছি, তাই সে আমাকে পতিতা, রাস্তার মেয়ে, আরো কত কি বলে বকা দিয়েছে। আমার সাথে কথা বললে তুমি পতিতা হয়ে গেলে? কথাটা শুনে খুব খারাপ লাগছিল। বলে তোমার মতো ধর্ষক যে তার চাচাতো বোনকেও ছাড়েনি, তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না। যাদের চরিত্র খারাপ তারাই এইসব ছেলেদের সাথে কথা বলে। আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে। বাসার সবাইকে ডেকে বলতে থাকে। ভাবির কান্না আর অপবাদ আমার কান্না আসছে। কারো ভালো করতে গিয়ে কারো খারাপ করে ফেললাম না তো? তারপর কি হলো? তারপর আমাকে বাসার সবাই নানা রকমের কথা বলতে থাকে। মিথিলাও। আমি সবাইকে বলি তুমি নির্দোষ ছিলে, তোমার কাছে ভিডিও ছিল, কিন্তু মিথিলা আর সুমির জামাই সম্মানের কথা ভেবে তুমি বলনি, আমাকেও বলতে দেয়নি। মিথিলাও কথা শুনিয়েছে তোমাকে? এই কথা শোনার পরে সবাই তোমার ভাইয়ার সাথে তাল মিলে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি এখন আম্মুর বাসায় আছি। এখানে আসার পর আম্মু আমাকে নানা কথা বলছে। এটা কি, আমি কি করলাম? নিজের ভাবির সংসার ধ্বংস করে দিলাম। আমি কিছু বলতে পারছি না, শুধু কান্না করছি। আমার জন্য ভাবির সংসার ভেঙে যাচ্ছে। আসিফ, কান্না করছো কেন? ভাবি, আমাকে মাফ করে দিন প্লিজ, আমার জন্য তোমার সংসার ভেঙে গেল। আসিফ, এইসব নিয়ে ভেবো না। তুমি ভালো আছো তো? না ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বাসায় এসে ভিডিওটা দেখাই, কিন্তু আমার কাছে তো ভিডিওটাই নেই। আসিফ, আমাকে নিয়ে চিন্তা করো না, আম্মু আসছে, পরে আমি তোমাকে ফোন দেব। ভাবির জীবনে আমি কাল হয়ে গেলাম। ভাবির জীবন সুন্দর, আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবেই, যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে। তাহলে কি আমাদের আর নির্দোষ হওয়া হলো না, নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে? আমার কথা বাদ দিলাম, ভাবির কি হবে? আমি কান্না করছি রুমে বসে বসে, হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে। রিমি, আঙ্কেল, আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইল। আমি সবকিছু বললাম। আমার কথা শুনে ওদের চোখের কোণে পানি। হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিত আমাদের বাসায়। ওরা নিজেদের অপরাধী মনে করছে। তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে মোবাইল ভেঙে যায়। মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে। আমি তাদের বলি এটা আমার ভাগ্য মাত্র, হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে যাচ্ছে। এইভাবে কেটে যায় 2 দিন। ভাবির সাথে প্রতিদিনই কথা হয়। ভাবি চাচ্ছে সবকিছু যেন আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ভাবিও জানে আমার কাছে ভিডিওটা এখন নেই, তাই আল্লাহ ভরসা বলতেই থাকছে। কিন্তু আজ নিজেকে বড় মনের মনে হয় না, একটি পরিবারের ধ্বংসের কারণ মনে হচ্ছে। মিথিলাকে সম্মান নিয়ে বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম। আজ মিথিলা ভাবিকে কথা শোনায়। মিথিলাদের সবকিছু ঠিকঠাক আছে, শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড়। বিকেলে হাঁটতে হাঁটতে ছাদে যাই। আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম। রুমের ভেতর কষ্টগুলো বের হচ্ছে না, একটু পর পর আমাকে হানা দিচ্ছে। কাউকে কিছু না বলেই চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা। আমাকে দেখেই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আপনার সাথে একটা কথা ছিল। বলবে ভয় পেয়ে যাই। কি কথা? রিমি আপনাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না, তাই আমাকে জানাতে বলল। মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। আমি আসলে মজা করার মুডে নেই। বিশ্বাস হচ্ছে না, এই তো রিমি আসছে। রিমি মনে হয় ছাদে এসেছে আমাকে খুঁজতে। রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনেই বকতে লাগলো। এই, আপনি কি কিছু বোঝেন না? একা একা ছাদে চলে এসেছেন। আমাকে বলতেন নিয়ে আসতাম যদি কিছু হয়ে যায়। আমি কিছু বলছি না, শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি। রিমি কি সত্যি আমাকে ভালোবাসে? তা না হলে এভাবে শাসন কেন করছে? কি হলো, কথা বলছেন না কেন? কাউকে বিরক্ত করতে চাই না, তাই একা চলে এসেছি। বিরক্ত মানে? একটা দিমু ধইরা। রাখো রাখো, মারপিট করছি, আগে তো প্রপোজ করো। মেয়েটা রিমিকে বলছে। কি বলিস এসব? মুখ চেপে বলল রিমি। আমি সব বলে দুলাভাই বিশ্বাস করছে না, তুই নিজের মুখে বল। কথা শুনে রিমির মুখ লাল হয়ে গেছে লজ্জায়। আসিফ, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে তোমার ওই বড় মনে জায়গা দেবে? রিমির কথা শুনে যেমন খুশি হয়েছি তেমনি চিন্তায় পড়ে গেছি। রিমির ব্যবহার, আমার প্রতি ভালোবাসা, টান, সেগুলো আগেই লক্ষ্য করেছি, যা দেখে রিমির মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি।
আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা। চিন্তা করে করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে, যার বর্তমান কোনো পরিচয় নেই। তাকে কেন ভালোবাসতে যাবে রিমি? রাত তখন 8:30। রিমি আমার রুমে আসলো। কি ভাবা হয়েছে? কি ভাববো? কি ভাববে মানে? বিকেলে ছাদে কি বলেছি সব ভুলে গেছো? কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলবে নাকি না? আমার তো মনে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথেই প্রেম করব, এটা মনে হয় ঠিক হবে না। কি হলো বলো? রিমি, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না, আর সম্পর্কটা করা ঠিক হবে না। কেন জানতে পারি? তোমার আব্বু আম্মু আমাকে এরকম একটা বিপদে সাহায্য করেছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, এত রকমের যত্ন করেছে। আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি। আমি এসব মানিয়ে আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। আব্বু আম্মু আমার চাওয়া মেনে নেবে। সরি রিমি, আমি এটা করতে পারবো না। তুমি কি আমার সাথে হয়ে যাওয়া ঘটনার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? কি বলছো এইসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে তাই বলে প্রেম করব না, বিষয়টা এমন না। কেমন? সরি রিমি, এই নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো, বাস্তবতা মেনে নাও। রিমির চোখে পানি নিয়ে রুম থেকে চলে যায়। রিমি আজ খাবার দিতেও আসেনি, আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি ভাবির সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার। আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন। নিজে না হয় ছাড় দিব, কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি। আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার জানা নেই। একসময় এই পরিবার নিয়ে আমি খুব গর্ব করতাম, আজ কেন জানি নিজের অজান্তে ঘৃণা জন্মাচ্ছে। তাহলে কি এইসবের কারণ শুধুই আমি পাগল হয়ে যাচ্ছি। কেন যে মোবাইলটা ভেঙে গেল? মোবাইলে মেমোরিও রাখিনি যেখানে দেখব ভিডিওটা আছে কিনা। আর মোবাইল তো এমনভাবে ভাঙছে ঠিক করা অসম্ভব। আমি অন্য কোনো উপায়ে ভিডিওটা পাই কিনা ভেবে চলেছি। দুলাভাইকে ভিডিওটা কিসে দিয়েছিলাম? মেসেঞ্জার চেক করলাম, মনে পড়ছে ইমুতে দিয়েছি। আগের এমনি ফিরে পাওয়া অসম্ভব প্রায়। সিমটা নষ্ট হয়ে গেছে, আর সিম ওঠাতে আম্মুর রেজিস্টার কার্ড লাগবে, আর আমি আম্মুর সামনে দাঁড়াতেও পারবো না। আবার যদি দুলাভাই ভিডিও ডিলিট করে দিয়ে থাকে তো? আমি কোনো ক্লু পাচ্ছি না। তবে আল্লাহর উপর ভরসা রেখেছি, যে আমাকে রাস্তা থেকে একজনের আশ্রয় রেখেছে, সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারে। হতে পারে তখন আমার পরিবারের লোকজনের কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে। শুনেছি কষ্টের ফল মিষ্টি হয়। পরের দিন সকালে আন্টি নাস্তা এনে দিয়ে গেছে। এই 2 দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি, কারণটা হয়তো রাগ, অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি। ডাক্তারের কথা মতো আন্টি আমাকে 13 দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে। ডাক্তারের ফলাফলে আমি ভীষণ খুশি। খুব বেশি যত্নে আর পায়ে চাপ কম পড়ার কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দিতে হবে, কিন্তু না, কষ্ট করেছে আমার জন্য, অবাক করার মতো। আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। বাসায় আসার পর রিমিকে আর দেখছি না। অন্য সময় হলে হয়তো রিমি নিজে যেত টেস্ট করাতে। দুপুরে খাবার আন্টিই দিয়ে গেল। আন্টি রিমিকে দেখছি না, কোথাও কি বেড়াতে গেছে? না, বাসায় কাল থেকে কি যে হয়েছে, মেয়েটা রাতেও খায়নি, সকালেও খায়নি, এখনো দুপুরের খাবারও নাকি খাবে না, শুধু রুমে শুয়ে থাকে। কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। বুঝলাম না, একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন? ও আচ্ছা, আপনি জানতে চাননি কেন এমন করেছে? না, জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে। আর রিমি যদি এসব কথা আন্টিকে বলে দেয় হয়তো খুব কষ্ট পাবে। চেয়েছি, কিছু বলছে না, শুধু কান্না করছে। যাক, বলেনি, আর যেন না বলে, এটাই চাই। আচ্ছা, তুমি খাবার খেয়ে নাও, আর পারলে রিমির মন খারাপের কারণ জানার চেষ্টা করো। কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারছে না, তোমার কাছে করতে পারবে। আচ্ছা, কারণটা তো আমি জানি, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে হবে। খাওয়া শেষ করে আমার পাশের রুমেই রিমি থাকে। রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম, রিমি। কি ব্যাপার রিমি, খাওনি কেন? খাবে চলো। সত্যি বলছি, রিমির চোখের দিকে তাকিয়ে আমি তাকাতে পারছি না, চোখগুলো ফুলে গেছে। আমি খাবো না। তুমি এখন এখানে এসেছে কেন? আমি কে তোমার? রিমি প্লিজ, বোঝার চেষ্টা করো, তোমার শরীর খারাপ করবে। এরকম পাগলামি কোনো মানে হয় না। আঙ্কেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখেছো? তাই তো, আব্বু আম্মুকে বলতেই পারি। আর যদি আমার কথায় রাজি না হয়, খাবার খাওয়া একদম বন্ধ। আমি কি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি? আচ্ছা বলো, আগে খেতে চলো। তুমি আমার কথায় রাজি হও, তারপর। রাতে খাইনি, সকালেও খাওনি, এখন দুপুর বেরিয়ে যাচ্ছে, তাই মিথ্যে বললাম। খাবার খেতে গেলে ভেবে দেখবো। আচ্ছা, খেয়ে নেব, তবে যদি পাল্টি মারো তাহলে বুঝবে পাগলামি কাকে বলে।
রিমির কথায় ভয় চলে আসে মনে। রিমি খেতে গেল। আন্টি অবাক, আঙ্কেল অবাক। আমার কাছে নাকি জাদু আছে। কি জাদু সেটা জানলে তো বাসা থেকে বের করে দিত। আমি রুমে গিয়ে বসে বসে ভাবছি, রিমি খাবার শেষ করেই আমার রুমে। এবার বলো ভালোবাসি। এখন না, রাত 10টায় একটু অন্যরকম ভাবে বলবো। কিভাবে? এটা সারপ্রাইজ। রিমির সাথে অনেক কথা হলো। রিমি আমার রুম থেকে যাচ্ছেই না, শুধু কথা বলে যাচ্ছে। হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি। হ্যাঁ রাজি, কিন্তু বেইমানি করতে পারবো না। রিমি চলে যাবার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম, কারণ ঠিক করেছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে। রিমির দেওয়া মোবাইল আর কাপড় চোপড় সবকিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম স্ট্রেচার হাতে নিয়ে। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলতে লাগলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। পেছন দিক দিয়ে কে যেন আমার হাত ধরে নেয়। আমি পেছনে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগেই আমার গালে সজোরে চড় বসিয়ে দিল। কোথায় চলে যাচ্ছিলে তুমি? আমি রিমি, আমি কি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? চলে গেলেই সব সমাধান হয়ে যাবে? রিমি, আমি চাই না আঙ্কেল আন্টি অনেক কষ্ট পাক। তুমি আব্বু আম্মুর কষ্টটা দেখলে, আমার কষ্টটা দেখলে না? তোমার জন্য আমার ভেতরটা যে কি রক্তক্ষরণ হচ্ছিল তুমি জানো? কাগজটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি সবকিছু অন্ধকার হয়ে এলো। রিমি, তুমি বলো আমার কি করা উচিত ছিল? যে মানুষগুলো আমার বিপদে দাঁড়িয়েছে তারই মেয়ের সাথে সম্পর্ক করে বসবো? আমি বলেছিলাম তো আব্বু আম্মুকে আমি ম্যানেজ করব। রিমি, এটা হয় না, আমাকে চলে যেতে দাও। কোথায় যাবে শুনি? ভালো করে হাঁটতেও তো পারো না। আর এক পা বাড়ালে বাকি যে পাটা ভালো আছে সেটাও ভেঙে দেব। হয়তো এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুঝি, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না, যার জন্য আমারও খারাপ লাগছে। আচ্ছা বাসায় চলো, ভালোবাসতে হবে না। আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলছে। রিমি আমাকে টেনে একটা রিক্সা বসালো। জানি কথা বললেও কোনো কাজে আসবে না। আর আমি কোথায় বা যেতাম? বাসার অবস্থা আগের থেকেও খারাপ। ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে, আর আমার তো পাই ভালো নয়। যে কাজ করব আর কটা দিন কাটাবো। রিক্সায় দুজন চুপচাপ। রিমি, একটা কথা বলি। বলো। রিমি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসারে ফিরিয়ে দেওয়া। আমিও তো চাই তুমি তোমার পরিবারকে নিজের সম্মান নিয়ে ফিরে পাও, আর ভাবিও তার সংসার। আমার একটা অনুরোধ রাখবে? হ্যাঁ বলো। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, এটা যেন কেউ না জানে, বিশেষ করে তোমার আব্বু আম্মু। আমরা বন্ধুর মতো থাকবো। ঠিক আছে, আগে বাসায় চলো। ভিতরে যাবার সময় আঙ্কেল সামনে পড়লো। কোথায় গেছিলে রিমি? আব্বু, আসিফকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, তোমার আম্মু তোমাকে খুঁজছে। আচ্ছা আব্বু। বাসায় যাওয়ার পর আন্টি, কই গেছিলি রিমি? আম্মু, আসিফকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম, আর আমারও মন ভালো ছিল না, আমাকে বললে যেতে। কত চিন্তা হচ্ছিল আমার। সরি আম্মু, আর এমন হবে না। সেদিনের পর থেকে রিমির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু রিমি এটাকে সীমাবদ্ধ রাখছে না, বিভিন্ন সময় আবেগ দেখিয়ে ফেলে। তবে আঙ্কেল আন্টি এই ব্যাপারে কিছুই জানে না। আর আমি রিমিকে বলেছি আমি রিমিকে তখনই ভালোবাসি যখন আঙ্কেল আন্টি মেনে নেবে, আর প্রতিষ্ঠিত না হতে পারলে তো কোনোভাবেই মেনে নেবে না। আর আমার প্রধান লক্ষ্য হলো পাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়া। ভাবির সাথে মাঝে মাঝে কথা হয়। ভাবি এখনো নিজেদের বাসায় আছে। আমাদের পরিবারের লোকজন নাকি খবরই নেয়নি। ভাবিও সেই অপমানের কারণে কারো সাথেই কথা বলে না, আর ভিডিও পাওয়ার কোনো ক্লু খুঁজে পায়নি, আর পাবো বলে মনেও হচ্ছে না। তাই বলে জীবন থমকে যাবে না। আঙ্কেল আমাকে তার অফিসে পার্ট টাইম জব করতে বলেছিল কিছু করতে হবে না, কিন্তু আমি নিজেকে ছোট মনে করব ভেবে জবটা দিল। তার পাশাপাশি রিমির কলেজে ভর্তি হতে বলল। আসলে এই 1 মাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি। এতটা আপন করে নিয়েছে এই পরিবারটা। আর আঙ্কেল তো আমাকে তার ছেলের আসনেই বসিয়ে দিচ্ছে। ওদের কাছে একটা অমূল্য প্রাণ আছে। তাছাড়া আমার বর্তমান অবস্থা আঙ্কেল আন্টি ভালোভাবেই জানে। বাসায় তো যেতে পারবো না, আর যাওয়ার কোনো জায়গাও নেই, তাই হয়তো এত মায়া। রিমি আঙ্কেলের কথা শুনে অনেক খুশি। আমাকে কোথাও যেতে না দিয়ে তার অফিসে জব, তার সাথে কলেজে ভর্তি হতে বলেছে। আমি তো এটাকে সুযোগ মনে করতে পারি। এতে করে লেখাপড়াটা এগিয়ে যাবে, আমিও বাসা ছেড়ে ভালো থাকতে পারবো। কিন্তু কলেজে ভর্তি হতে হলে পূর্বের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে। তাই ছাড়পত্র আনার জন্য কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আজ। বাসে বসে আছি, মনে হচ্ছে বাসায় যাচ্ছি। আসলে বাসা থেকে কলেজ মাত্র 5 মিনিটের রাস্তা। ইস, আজ যদি আমার বাসায় যাওয়া যেত, আম্মুর হাতে রান্না খেতাম,
ভাইয়ার উপদেশ আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম, কিন্তু তা আর হলো না। বাস চলছে, বুকের ভিতর কেমন ব্যথা ব্যথা লাগছে। যদি দূর থেকে আম্মুকে দেখতে পারতাম। বাস থেকে এসে স্টেশন থামলো। বাস থেকে নামা মাত্রই আবিরকে দেখলাম। আবির আমাকে দেখে দৌড়ে আসলো। কিরে আসিফ, এতদিন কোথায় ছিলি? কলেজে যাস না, মোবাইলে কল দিলে বন্ধ। মিথিলাকে জিজ্ঞেস করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে চলে গেছিস। ঠিকই বলেছে, রাগ করে চলে গিয়েছিলাম। মিথিলা কলেজে আসে? প্রতিদিনই তো আসে মনে হয়। কেন গেছিলি রাগ করে? আর মোবাইল কেন বন্ধ? এমনি, আব্বু মেরেছিল। পরে ঢাকায় মামার বাসায় উঠি, ওখানেই ভর্তি হব, তাই কলেজ থেকে কিছু কাগজপত্র নিতে এসেছি। আমার তো মামাই নেই, তবে আমার কিছু বলার ছিল না, মিথ্যেটা বলতে হলো। আচ্ছা কলেজে যাবি এখন? আচ্ছা চল। কলেজ পুরনো স্কুল জীবনের বন্ধুরা এসে ভিড় করলো। কই গেছিলি? আমি কলেজে কেন আসি না? রাগ কিসের জন্য? আব্বু মারলে বাসা থেকে যাওয়া লাগে নাকি? আজ থেকে কলেজে আসবো কিনা, সবগুলো সত্য মিথ্যা বুঝিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। ছাড়পত্রের জন্য দরখাস্ত দিলাম। স্যার জানতে চাইলো কারণটা কি। আমি স্যারকে বললাম ঢাকাতে একটা পার্ট টাইম জব পেয়েছি, তাই ওইখানে ভর্তি হব। স্যার আমাকে কাগজপত্র সবকিছু বুঝিয়ে দিল। পরিচিত স্যার ম্যাডাম গগনের খবর নিলাম। সবাই আমার না আসার আগে এই কলেজ থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইল। প্রিন্সিপাল স্যারকে দেওয়া উত্তর দিয়েছি। অফিস থেকে বের হতেই মিথিলাকে চোখে পড়ল। আগের মতোই পর্দা করে আছে। এই মেয়েটা যে আমার চিরচেনা, যতই পর্দা থাকুক চিনতে ভুল হবে না। মিথিলাকে দেখে কেন জানি ঘৃণা আসছিল না। মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞেস করি, কেমন আছিস মিথিলা? আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আছিস তাই না? মুহূর্তে চোখ গোল হয়ে আসলো। মিথিলাকেও দেখছে আমার দিকে চেয়ে আছে। হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখিনি এমন একটা ভাব নিয়ে। কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনকি মিথিলা ডাক দিল, আসিফ তোর কাছে কিছু কথা আছে। কি কথা বলবো জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। আসিফ প্লিজ একবার শোন। মিথিলা পেছন থেকে সামনে আমার পথ আটকিয়ে, তোর জন্য আমি বাসা ছেড়েছি। এমন একটা অপবাদ তুই দিলি যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আম্মুর কথাও শুনি না। আব্বুর কড়া শাসন আমার জীবনে নেই। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে। আসিফ তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলে আমার পাপের দৃশ্যগুলো আমার চোখে ভাসে। মিথিলার চোখে কোণের পানি। মিথিলার ন্যাকা কান্না কাদার কি আছে? যা চাইছিস তাই তো করছিস। আমিও চাইলে তোদের সবকিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে, কিন্তু তোকে ভালোবাসতাম। তোর সম্মান যেন নষ্ট না হয়, নিজের সম্মান নষ্ট করে সবার চোখে ধর্ষক নামক মিথ্যে অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখ কি জানিস? ভাবিকেও বাসা থেকে বের করে দিল। ভালো থাকিস। আর কথা বলার ইচ্ছে ছিল না মিথিলার সাথে। আসিফ দাঁড়া প্লিজ, শোন। মিথিলা এইগুলো অভিনয় করছে কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে, যেভাবে পরিবারের লোকজনদের সামনে করলো। আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না, চলে আসলাম। ইস, আম্মুকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি আবার ঢাকা ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি। এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মুও। কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পাচ্ছি না। তবে এইটুকুতেই মন জুড়িয়ে গেল। আব্বুকে আগের মতো হাসি খুশি হাঁটতে দেখছি না, কেমন জানি মনমরা হয়ে আছে। আম্মুও হয়তো একই অবস্থা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভাবিকেও দেখতে পাচ্ছি, ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিতে যাচ্ছে? হয়তো সবার মন গলে গেছে, আমার জন্য তাদের মন কাঁদে। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার একদিন পরই তো ভাবিকে বাপের বাড়ি চলে যেতে হয়েছে। ভাবি কেমন বাসার সবাই জানে। ভাবি ছিল সবার পছন্দের, কার কি প্রয়োজন খুব সহজে বুঝে যেত, যার জন্য ভাবিকে নিয়ে কখনো ঝগড়াও হয়নি। হয়তো আমার প্রতি রাগগুলো এমন প্রখর ছিল যার জন্য ভাবি আমার সাথে কথা বলতে শুনে উল্টোপাল্টা ভাবতে সাহায্য করে। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখবো স্বপ্নেও ভাবিনি। এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবি নিজের সংসার ফিরে পেয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তবে আমার একটা কাজ করতে হবে, ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। হয়তো আবার আমার সাথে কথা বলতে শুনলে বা দেখলে এরকম খারাপ কিছু হতে পারে। তবে শেষবারের মতো কথাটা বলেই নি। সত্যি কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য ব্যাপার? কথাগুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজনগুলো ভিড়ের মাঝে মিলিয়ে গেল। চোখগুলো ভিজে গেছে। যদি একবার আম্মু বলে ডাক দিতে পারতাম, আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারতাম। এই জীবনে না জানি সে সুযোগ হয় কিনা।
গাড়ি চলতে শুরু করলো আমার চিরচেনা শহরটাকে ছেড়ে। মনে আজ কিছুটা শান্তি খুঁজে পাচ্ছি ভাবিকে বাসায় যেতে দেখে। যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম। এ জীবনে হয়তো হবে না, কারণ নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণই আমার কাছে নেই। যে একটা ভিডিও ছিল তাও হারিয়ে ফেলেছি। শুধু ভাবি জানে আমি নির্দোষ। সেই কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছি। আর মিথিলা নিজেকে কখনো ছোট করে সত্যিটা বলবে না। আর দুলাভাই তো নাই। পাশে বসে মহিলাকে ঢাকায় আস্তে আস্তে সবকিছুই বললাম। উনি আমার মিথ্যে অপবাদের কাহিনী শুনে চোখের পানি ফেলছিল। বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে যায়। ওনার নাকি কোনো ছেলে নেই, সময় পেলে যেন দেখা করতে যাই। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে আছি, খুব ক্লান্ত লাগছিল। আর ভাবছি মিথিলার কথা। কি সবগুলো শোনার দরকার ছিল, নাকি যতটুকু শুনেছি সবটাই ভুল করেছি? রিমি কলেজ থেকে আসার পর আমাকে সাথে দেখা করতে আসলো। কাগজপত্র আছে কিনা, আসা যাওয়ার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলো। আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম, রিমি মন খারাপ করে ফেলে। তবে যখন ভাবিকে ভাইয়ার সাথে আব্বু আম্মুর সাথে বাসায় যাওয়ার কথা বলি, রিমি অনেক খুশি। রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলেছে কিনা। আমি সব কিছু বললাম। রিমি বলেছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হয়েছে। রাতে ভাবি ফোন করলো। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আজ তোমার ভাইয়া আর আব্বু আমাকে বাসায় নিয়ে এসেছে। ভাবির কথা শুনে মন ভরে গেল। তাই নাকি? কিন্তু এতদিন পর নিতে আসলো? ওরা বলেছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করেছে। তোমার সাথে এই পরিবারের কেউ যোগাযোগ করুক এটা নাকি কেউ চাচ্ছে না। ভাবির কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না। ও আচ্ছা ভাবি, তাতে সমস্যা নেই। তুমি বাসায় ফিরে গেছো, এতেই খুশি। আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেষ্টা করে যাব। দেখবে আমি জয়ী হবই। দরকার নেই ভাবি, আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রমাণ খুঁজছিলাম। আজ আমার কোনো কিছুর দরকার নেই। তোমরা ভালো থেকো বলেই ফোনটা রেখে দিই। সাথে সাথে সিমটা খুলে ফেলি, যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয়। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক। আমি ফিরে যাওয়ার চিন্তা করি না। করলে হয়তো ওই দিনই ভিডিওটা দেখিয়ে দিতাম। তখন যেমন মিথিলার ভালো চেয়েছি, আজও চাই মিথিলা সম্মান নিয়ে বেঁচে থাকুক। আর যদি পাপের পরিমাণ বেশি হয়ে যায়, তার শাস্তি মিথিলা নিজের থেকেই পাবে। আমি যখন মিথিলার ভালো চেয়ে বাসা থেকে চলে এসেছিলাম, এখন স্বার্থপর হতে পারবো না। আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণও নেই। পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাই। রিমি বিজ্ঞান বিভাগ, আমি মানবিকে, তাই ক্লাসগুলো ভিন্ন। শুধু কলেজে যাওয়া আর আসার সময় দেখা, মাঝখানেই বিরতিতে। ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হয় শিক্ষকদের কাছে। সব কিছু ঠিকঠাক বলি, শুধু মামার বাসা থেকে পড়ালেখা করব এটাই মিথ্যে বলেছি। এইভাবেই চলতে থাকে আমার দিন। কলেজ অফিসের কাজ বুঝতে পারি না, তাই কাজ করা বন্ধ রাখতে বলেছে আঙ্কেল। আমি ভাবছি এই মানুষগুলো এত স্বার্থহীন হয় কি করে। আঙ্কেল নিজের খরচে আমাকে লেখাপড়া চালানোর সিদ্ধান্ত নিলেন, আর যখন ইনকাম করব তখন পুষিয়ে দিতে বললেন। আজ বাসার সাথে যোগাযোগ নেই 1 বছর। জানি না কে কোন অবস্থায় আছে, তবে আমি খুব ভালো আছি। শুধু ভালো নেই, আমার মনটা শুধু আম্মুটার জন্য কাঁদে। দেখতে মন চায় এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি, নিজের সম্মান রক্ষার্থে। রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালোভাবে প্রকাশ করে ফেলছে। কলেজে সবাই জানে আমাদের মধ্যে প্রেম, যার কারণে কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করে কেউ আসলে রিমির অত্যাচার। তবে রিমি ছাড়াও কলেজে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম আশা। আশা হলো রিমিরও ফ্রেন্ড। আমার সাথে দেখা করাতে নিয়েছিল সেই মেয়েটা। আশার ভাইয়া নাকি বিয়ে করছে, তাই ইনভাইট করলো। আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে। কি আর করার, বিয়েতে গেলাম। কিন্তু কোনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে, মানে দুলাভাইয়ের বোনের বিয়ে, আর আমি আজ সেখানেই। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পরের পার্ট নিয়ে খুব দেখা হবে তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।